তুমি তো ঘুরে ঘুরে বিখ্যাত আপনি যখন শুরু করবেন তারপরে বলবেন। আচ্ছা ঠিক আছে বসো বসো ওদিকে জায়গা আছে নটিংহাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতি সিইটি প্রোগ্রামের আওতায় ফিউচার লিডারশিপ ট্রেনিং এর আজকের এই সেমিনার আয়োজন। এই সেমিনারে আমরা যারা ছিলাম আমাদের লিডার ফুয়াদ খান, তারপরে আইব স্যার, রেহানা ম্যাডাম, আমি মোহাম্মদ। আমাদের চেষ্টা ট্রেনিংয়ে হচ্ছে মেয়েরও আমরা নিচ্ছি যশোর সরকারি মহিলা কলেজ যশোর। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন এই কলেজেরই মাননীয় কর্মকর্তা প্রফেসর ডক্টর আব্দুল হাফিজ, আপনার প্রেসিডেন্ট। আর প্রধান অতিথি আসন অলঙ্কৃত করছেন প্রফেসর অমল কুমার বিশ্বাস, অন্তর্গত কলেজ। মুখ্য আলোচনা থাকবেন আমরা দেখতে পাচ্ছি এখানে। মুখ্য আলোচনা করছেন জনাব মোহাম্মদ আইয়ুব হোসেন, সভাপতি অধ্যাপক উদ্দিন। বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করছেন জনাব মোহাম্মদ মাহমুদ খান, স্যার একটু আগে আমার পরিচয় হলো, বিভাগীয় প্রধান স্বাস্থ্য বিজ্ঞান বিভাগ এই কলেজ। আমরা শুরুতেই স্যার অনুমতি দিলে আমরা বক্তব্য শুরু করে দিই। সভাপতি শুরুতেই স্বাগত বক্তব্য নিয়ে যাচ্ছেন জনাব মোহাম্মদ ফুয়াদ খান, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মেহেরপুর সরকারি কলেজ। তাকে আমি আহ্বান জানাচ্ছি স্বাগত বক্তব্য। Respected Chairman, special guest, and different department teacher or officer, and in front of my there are a lot of students. At first, welcome to all of you to our seminar. As you know, we are participating in a training that is called Future Leader, and we are assigned to implement a project in our college. We have selected that we will arrange a seminar every month of our college. That is how we are here, and today this is going to be happen, and I would like to thank especially the principal of this college and everybody who was participating here and who helps to arrange this seminar in this college, especially our ION sir, and you are participating. I'm grateful to all of you as you are participating here. So I would like to request our principal sir to inaugurate this program. Please, sir. এই পর্যায়ে সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রফেসর অমল কুমার বিশ্বাস, অধ্যক্ষ যশোর সরকারি মহিলা কলেজ। সিইটিভি প্রকল্পের আওতায় আজকে আমাদের এই সেমিনারে যে আয়োজন উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রী সবাইকে শুভেচ্ছা। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় স্বাস্থ্য সুরক্ষায় খাদ্যাভ্যাস। প্রতিটা প্রাণী তার একটা খাদ্যাভ্যাস আছে। এখানে আমরা স্বাস্থ্য সুরক্ষার জন্য মানুষের কি কি বয়সে কোন বয়সে কোন খাদ্য গ্রহণ করা উচিত, স্বাস্থ্যকে সুরক্ষা না করলে আসলে কোনো জাতি ডেভেলপ করতে পারে না। স্বাস্থ্য যদি ভগ্ন হয়ে যায় তাইলে কেউ কোনো ক্ষেত্রেই অবদান রাখতে পারে না। এই জন্য বর্তমান
অবস্থায় খাদ্য অভ্যাসটা জানা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। আমরা যারা লেখাপড়া শিখছি বা শিখেছি তাদেরকেও এখন নতুন করে আবার খাদ্য অভ্যাস জানতে হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন রোগের উৎপত্তি হচ্ছে, নতুন নতুন রোগ আবিষ্কৃত হচ্ছে এবং সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আপডেট দিচ্ছে সমস্ত রোগের বিষয়ে। নতুন করে আবার মাঙ্কি পক্স আবার একটা দুরারোগ্য ব্যাধি আবিষ্কৃত হয়েছে, এটা এখনো আমরা অনেকটা জানি না। এইভাবে চিকিৎসার পাশাপাশি যদি খাদ্য অভ্যাস প্রত্যেকটা মানুষ না জানে, না বোঝে, তাহলে তো আমাদের স্বাস্থ্য সুরক্ষা হবে না। মানুষের শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই তিনটে জিনিস তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে জানতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কী, প্রোটিন কী, ফ্যাট কী, কখন কোন খাদ্য খাদ্য হবে, কী খাইলে কীভাবে সেটা অভ্যাস করতে হবে, কীভাবে কখন খাবার খেতে হবে, এইটা মানুষকে জানতে হবে। খাবার খাওয়ারও একটা অনুপাত আছে, যেমন আমরা সাধারণত জানি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট 4:1:1 এই অনুপাতে খেতে হবে। এই জিনিসটা কিন্তু সবাইকে জানতে হবে, বুঝতে হবে। শুধু যে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা জানবে বা মানুষরা জানবে তা না, সবাইকে জানতে হবে এমন কিছু বিষয়। সেই বিষয়ে উপরেই আজ আমাদের এখানে সেমিনার, সবাইকে সচেতন করা এবং খাদ্য অভ্যাস সুরক্ষা, খাদ্য অভ্যাস সুরক্ষা যদি আমরা করতে পারি, সঠিকভাবে করতে পারি, তাহলে স্বাস্থ্য সুরক্ষা হবে। তাহলে খাদ্য অভ্যাসের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আজকে সেমিনার, এখানে সেই বিষয়ে আজকে আলোচনা হবে এবং আমরা আশা করি এই সেমিনারের মাধ্যমে আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে আসলে কি খাদ্য অভ্যাস করা উচিত, কোন বয়সে কোন খাদ্য গ্রহণ করা উচিত, কতটুকু পরিমাণ খাওয়া উচিত, তাইলে আমরা রোগ ব্যাধির হাত থেকে, মহামারীর হাত থেকে বাঁচব। তা আজকের এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সবাইকে এই অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। সবাইকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। মহামারীর মাসে যত আমাদের আনন্দ আসছে সীতাকুণ্ডের ঘটনাদারি বাংলাদেশ আগুনের একটা লেলিয়া সেখানে আমাদের ফিরে আসছে। সারা মাসের বিশ্বকালের গত এক মাস থেকে মানসিক পক্স আফ্রিকা বিশ্ব বাংলাদেশেও অনেক জায়গায় অনেক শুরু হয়ে গেছে। তাহলে আমাদের সবাইকে এবার দোয়া করি। সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তার সুনির্দিষ্টভাবে চমৎকার বক্তব্য দিয়েছেন এবং প্রধান ঘোষণা করেছেন। এই পর্যায়ে মুখ্য আলোচক উপস্থাপন করবেন। মুখ্য আলোচক হিসেবে আছেন জনাব এস.এম. আইয়ুব হোসেন, সামাজিক অধ্যাপক, বিদ্যুৎ বিভাগ, ব্যবসা সরকারি মহিলা কলেজ, সরকারি আসসালামু আলাইকুম। সেমিনার অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়, সরকার সুযোগ্য মহোদয়, সম্পাদক মহোদয়, বিভিন্ন বিভাগের বিভাজ্য প্রধানগণ, আমার সহকর্মীবৃন্দ এবং আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের সেমিনারের বিষয় আমরা নির্ধারণ করেছি স্বাস্থ্য সুরক্ষায় খাদ্যাভ্যাস। আমরা এই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা রাখবো এবং আলোচনা শেষে যদি আমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করতে পারবো এবং জানতে পারবো এবং আমরা চেষ্টা করবো আমরা যথাযথ উত্তর দেওয়ার জন্য। খাদ্যাভ্যাস আমরা বেশি খেতে পছন্দ করি, আমরা কেউ কম খাই না। বাংলাদেশ কিন্তু জনবহুল দেশ, এদেশের চিকিৎসা সমস্যা ব্যাপক প্রকট, এটা আমরা সবাই জানি। আমাদের দেশে যে ডাক্তারের সংখ্যা আছে সেটা আমাদের চিকিৎসার জন্য মোটেই প্রস্তুত নয়। আমরা অধিকাংশ মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করি। হয়তো ভাবছি যে আমি শহরে বসে থেকে আমার তো চিকিৎসা ঠিকমতো হয়, কিন্তু তা নয়। আমার গ্রামের কথা চিন্তা করতে হবে। গ্রামের অধিকাংশ মানুষ এখনো মতো বিনা চিকিৎসায় তারা মারা যাচ্ছে। বাংলাদেশের প্রতি 2007-85 জন লোকের জন্য মাত্র একজন ডাক্তার আছে এখানে, কিন্তু আমাদের প্রতি 1000 লোকের জন্য একজন ডাক্তার থাকা প্রয়োজন। তাহলে বুঝতে পারছি যে আসলে আমাদের ডাক্তারের সংখ্যা কত কম।
আমাদের প্রতি বছর আমাদের আপাতমস্তক একবার অথবা দুইবার পরীক্ষা নিরীক্ষা করা উচিত, এটা বাধ্যতামূলক। কিন্তু আগে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি না অর্থ অভাবে অথবা অন্য কোনো কারণে। কিন্তু বিদেশে প্রতি বছরই প্রত্যেকটা মানুষের তাদের নিজের শরীর চেক আপ করা বাধ্যতামূলক, এবং এমনকি সেই রিপোর্টগুলো সে কী পরীক্ষা নিরীক্ষা করেছে তার রিপোর্টগুলো কী সেগুলো থেকে অনলাইনে দেওয়া থাকে, এবং সে যেখানে বিশ্বের যে কোনো জায়গায় বসে সেই রিপোর্টগুলো সে দেখে নিতে পারে, আর সে কতটুকু ফিট আছে কতটুকু ফিট নয়। আমরা কানাডা, আমেরিকার মতো রাষ্ট্রে আমরা দেখেছি এই তাদের সব প্রত্যেকের ব্যক্তিগত রিপোর্টগুলো অনলাইনে দেওয়া থাকে, এবং সরকারি খরচে এই রিপোর্টগুলো করানো হয়। প্রত্যেকটা ব্যক্তির জন্য চিকিৎসার ব্যয় সরকার বহন করে। কিন্তু আমাদের সেই চিত্র সম্পূর্ণ উল্টা। আমরা কেউ ডাক্তারের কাছে ভয় যেতে চাই না, এবং আমরা চাইও না। আমাদের মানে এই যে রোগ পীড়িত হয়ে আমরা এর পিছনে আমাদের সমস্যা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমরা প্রায় যখন হাসপাতালে যেয়ে থাকি তখন দেখে থাকি যে হাসপাতালে কী চিত্র, সেখানে মানুষের বেড, কোনো সিট নেই, বেড নেই, মানুষগুলো কী আছে অর্থাৎ বারান্দাতে শুয়ে আছে, কোনো থাকার জায়গা নেই, বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, পর্যাপ্ত ডাক্তার নেই। এই হলো আমাদের অবস্থা। এখন এর থেকে পরীক্ষা পেতে হলে আমাদেরকে অবশ্যই খাদ্যাভ্যাস মেনে চলতে হবে, এবং আমরা যদি খাদ্যাভ্যাস মেনে চলি তাহলে অনেক রোগের থেকে আমাদের উপশম পাওয়া সম্ভব। শুধুমাত্র খাদ্য নিয়ন্ত্রণ করে এটাই আমরা করতে পারি। খাদ্য নিয়ন্ত্রণ করতে যেয়ে আমরা প্রায় ডায়েট কন্ট্রোলের কথা শুনে থাকি। বিভিন্ন ডক্টরগণ বা বিভিন্ন ব্যক্তিগণ আমাদেরকে সাজেস্ট করে থাকেন, কিন্তু আমার মনে হয়েছে সেই বিষয়টি সঠিক নয়। কারণ ডাক্তারদের ভুল আমি ধরছি না, কিন্তু ডাক্তারগণ কোনো ডাক্তারগণ একটি বিষয়ে বেশি সাজেস্ট করে যে 3 মাস ভাত খাওয়া যাবে না, 6 মাস ভাত খাওয়া যাবে না, বা দিনে মোটে একবার খাওয়া যাবে, এরকম অনেক শাসন দিয়ে থাকে। কিন্তু আসলে এটি মোটেই সঠিক নয়। সেই বিষয়টি আমরা এখানে তুলে ধরবো। আমাদের আমাদের ডাক্তারের কাছে যেয়ে থাকি সেই ডাক্তারগণ আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা আছে, আমাদের অপারেশন করার দরকার হয় না, ডাক্তারগণ আমাদের অপারেশন করে থাকে। ডাক্তারগণ কোম্পানির প্রতিনিধির কাছ থেকে নগদ তথ্য গ্রহণের মাধ্যমে খুব বাজে বাজে ওষুধ দিতে থাকেন, যে ওষুধগুলো আমাদের কোনো কাজ করে না। এটা প্রতিনিয়ত চিত্র, এটা খুব সহজে আমরা দেখে নিই। কোনো ফার্মেসিতে আমরা গেলে ওষুধ চাইলে সে পারলে খুব নিম্নমানের ওষুধ আমাদেরকে দিয়ে থাকে, অর্থাৎ ওষুধ আমাদেরকে ভালো মানের ওষুধটা দিতে চায় না সহজে, এবং তাতে তার লাভ বেশি হবে সেটা দেখে থাকি। এবং এর পিছনে ওষুধ কোম্পানিগুলোর ভূমিকা আছে, এবং তারা যে বিক্রয় প্রতিনিধি নিয়োজিত করে থাকে সেই বিক্রয় প্রতিনিধি দৌলতের কারণেই কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটে থাকে। আমরা আমাদের প্রথম ওষুধটি পেয়ে থাকি না, এবং আমরা যে ওষুধ কিনে থাকি, যে ওষুধ ব্যয় করে থাকি, তার বেশিরভাগ ওষুধ টাকায় এই ওষুধ দেখার পিছনে ব্যয় হয়ে যায়। মূলত আমরা ছবি দেখতে পাচ্ছি যে তার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা থাকে তারা এইভাবে ঘিরে থাকে, মূলত এইভাবে ঘিরে থাকে। আমাদের কোনো পেশেন্ট বেরোলে তাদের দেখি কী লিখে দিয়েছেন, দেখেন তার নির্ধারিত ওষুধ লিখেছেন কিনা। যদি খারাপ হোক ভালো হোক সেটা দুঃখের বিষয় না, তার ওষুধটা লিখতে হবে। এইটি হলো আসল জিনিস। আমার রোগ ভালো হোক কিনা ওষুধ কোম্পানি প্রতিনিধি তো যায় আসে না, তার ব্যবসা করতে হবে এইটাই। কিন্তু আসলে এটা মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত নয়। আমরা ছবি দেখতে পাচ্ছি এটা। আমরা নিম্নমানের ওষুধ এরকম বাজারে পাওয়া যায়, প্রতিনিয়ত ভেজাল ওষুধ আমরা বাজারে দেখতে পাই। যখন বিক্রয় অর্থাৎ ওষুধ প্রশাসন যখন অভিযান চালায় প্রায় আমরা দেখে থাকি এরকম ভেজাল ওষুধের বাজারে সয়লাভ হয়ে গেছে। আমরা ওষুধ খাচ্ছি, রোগের কোনো কাজ হচ্ছে না, তার ডেফিনেন্স কী হচ্ছে? ওষুধের আসলে ডাক্তারের দোষ না, দোষ হচ্ছে ওষুধের। ওষুধটা হচ্ছে নিম্নমানের অথবা ভেজাল ওষুধ অথবা কম দামি ওষুধ তারা বাজারে বিক্রি করছে 2 নম্বরই করে, ভালো ভালো কোম্পানির নাম দিয়ে হয়তোবা। এই জন্য আমরা ওষুধ খেতে চাই না, ডাক্তারের কাছে যেতে চাই না সহজে। আমরা যদি ওষুধ খাওয়া পরিহার করতে চাই, ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করতে চাই, ডাক্তারের কাছে যাবো না এটা বলা যাবে না। আমি হয়তো অনেক অসুখ বিসুখ হয়তো আমার আক্রান্ত হতে পারে, বয়সের সাথে সাথে আমরা রোগাক্রান্ত হবো, এটাই খুব স্বাভাবিক। তবে আমরা খাদ্যাভ্যাসের মাধ্যমে, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু এই কাজটি অন্তত নিজেকে সুরক্ষা করতে পারি অনেকখানি। আমাদের যে দুর্নাম আছে, আমরা হচ্ছে ভেত বাঙালি, কারণ আমরা কোথাও গেলে প্রচুর পরিমাণে ভাত খেয়ে থাকি বা নিজের বাসাও খেয়ে থাকি। আমরা অল্প একটু তরকারি দিয়ে অধিক পরিমাণে কার্বোহাইড্রেটযুক্ত খাবার আমরা খেয়ে থাকি, যেটা আমাদের
রোগের উৎপত্তির প্রধান একটা অন্যতম কারণ। কারণ এই কার্বোহাইড্রেট আমাদের দেহের জন্য খুব বেশি দরকার হয় না, যে পরিমাণ দরকার হয় আমরা তার চেয়ে কয়েক গুণ বেশি খেয়ে থাকি। এই জন্য এটা আমাদের অবশ্যই পরিহার করা উচিত। আমরা রুটিনটা খাদ্য অভ্যাসের একটা রুটিন আমরা তৈরি করতে পারি এবং সেই রুটিন মাফিক আমরা যদি খাবার খাই তাহলে দেখব আমাদের অনেক রোগের উপশম পাবো। তবে এই খাদ্য অভ্যাসের পূর্বে আমাদেরকে জানতে হবে আসলে আমরা কোন খাবার খাবো, কোন খাবার খাবো না। বাজার থেকে আমরা সব কিছু ক্রয় করে থাকি, কিন্তু ক্রয় করার সময় আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের খাবারগুলো ভালো না বীজযুক্ত না পচা না কেমন, এটা আমরা মোটেই বুঝতে পারি না। আমরা খাবার টেবিলে আমাদের ভাতের প্রাধান্য আমরা দেখে থাকি এবং সেখানে আমরা অতিমাত্রায় তৈলযুক্ত খাবার, লিপিডযুক্ত খাবার ইত্যাদি ইত্যাদি আমরা দেখে থাকি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি মেথবাগারি মূলত, এবং এটা মোটেই স্বাস্থ্যপ্রদ নয়। আমি এক সময় আমাদের দেশে চা খাওয়ার প্রচলন ছিল না, ব্রিটিশরা এই দেশে আমাদের চা খাওয়া শিখিয়ে গেছে। তারা আমাদের সে সময় ফিরি চা খেতে খাওয়াতো। এখন কিন্তু আমরা চা খেতে অভ্যস্ত এবং চায়ের পিছনে আমরা আমাদের প্রত্যেকটা পরিবার প্রতি মাসে একটা বৃহৎ অঙ্কের টাকা আমরা ব্যয় করে থাকি এখন। কিন্তু এই চাটা আসলে কোন চা খাবো কোন চা খাবো না এটাও আমাদের বিচার বিশ্লেষণ। কারণ যে চা খাওয়াটা অনেকে মনে করে ভালো না, কিন্তু চা খাওয়াটা আসলে ভালো, কারণ চা হার্টের জন্য খুব উপকারী, হার্টকে ভালো রাখে। কিন্তু আমরা চা যখন খাই এই চা হার্টের ভালোর পরিবর্তে আমাদের ক্ষতিটা বেশি করে থাকে। কারণ হচ্ছে আমাদের চায়ের তৈরি করতে আমরা চা পারি না। আমরা বেশিরভাগ মানুষ আমরা দুধ চা পছন্দ করি, কিন্তু দুধ চা আমাদের চায়ের যে ক্যাফিন যে অর্থাৎ উপাদানটি আছে এই উপাদানটি চায়ের পটেনশিয়াল একটা কমপ্লেক্স তৈরি করে ফেলে, যে কমপ্লেক্সটি মূলত আমাদের দেহে কোনো কাজে লাগে না। চায়ের যে উপকারী যে দিকটা সেই দিকটা থাকে না মূলত। এই জন্য দুধ চা না হয় বেটার। আমরা চা তৈরি করি, আমরা প্রায় দেখি যে আমরা বিভিন্ন স্টেজে আমরা চা খেয়ে থাকি। এই চা খাওয়ার সময় আমরা খেয়াল করি না, অনেকেই দেখা যায় যে এক চা বারবার ফুটে আমাদের চা দিচ্ছে, অথবা আমরা নিজেদের যখন চা তৈরি করি অনেকে আমরা পাতিলের মধ্যে চা দিয়ে ফুটে থাকি। এটা খুব ক্ষতিকর জিনিসগুলো, কারণ চায়ের এখানে চায়ের চাটার স্বাদে তিতা হয়। তিতা চা কখনো খাওয়া উচিত না। চায়ের স্বাদ কিন্তু তিতা নয়, চায়ের ভিতরে যে অন্য একটি উপাদান আছে অর্থাৎ ক্যাফিন বাড়ে, তার জন্য মূলত এই চায়ের স্বাদটা দিতে হয়, যেটা আমাদের শরীরের জন্য মূলত ক্ষতিকর। অনেকে বলে চা খেলে ক্ষুধা মারা যায়, আসলে কথাটা সঠিক নয়। আমরা ক্ষুধার্ত অবস্থায় চা খেয়ে থাকি, এটাও ঠিক না। কারণ ক্ষুধা অবস্থায় চা খাওয়া মোটেই ঠিক না। ক্ষুধার্ত অবস্থায় চা খেলে হয় কি আমাদের দেহে অনেকটাই আমরা ক্ষতি করে থাকি, এবং অতিমাত্রায় গরম চা সেটাও আমাদের খাওয়া মোটেই ঠিক না। চা খাওয়া উচিত অর্থাৎ 35 থেকে সর্বোচ্চ 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই চাটা আমাদের খাওয়া উচিত। কারণ আমাদের দেহের অভ্যন্তরে একটা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা দূরে পড়লে আমাদের দেহের অনেক ক্ষতি হয়ে থাকে। বিশেষ করে আমাদের দেহে পরিপাকের জন্য যে এনজাইমগুলো ছিটা হয় সেই এনজাইমগুলো তারা বিভিন্ন পরিবেশে কাজ করে থাকে। তার মধ্যে একটা অন্যতম একটা কম্পোনেন্ট হচ্ছে তাপমাত্রা। যদি তাপমাত্রা হাই তাপমাত্রা যদি থাকে তাহলে কি হয়, আমাদের প্রধান আগুন জ্বলছে, সেই আগুনের পানি দিতে দিতে আমাদের আগুনটা নিভে যাবে। ঠিক আমার এনজাইমগুলো যখন আমার খাবারের জন্য আমাকে বারবার সতর্ক করছে, আমি তখন সত্যি গরম চা খেয়ে নিলাম, তোমার সাথে কি হবে ওই এনজাইমগুলোকে সে আমাকে ভ্যানিশ করে দেবে। আমার এনজাইমগুলো তার কাজ করতে দেবে না গরম চা, এবং গরম চা ক্ষতি করতে না করতে টেম্পারেচার হাই টেম্পারেচারটা আমাদের এনজাইমগুলোকে একই মেরে ফেলবে, ইনঅ্যাক্টিভ করে দেবে সহজ ভাষায়, এবং সে আর কাজ করবে না। যতক্ষণ পর্যন্ত নতুন করে আবার এনজাইম সিক্রেশন না হবে, যতক্ষণ পর্যন্ত এনজাইম আবার নতুন অ্যাক্টিভ না হবে, ততক্ষণ আমি আর ক্ষুধা করতে পারবো। এটা আমরা বলে থাকি যে চা খেলে ক্ষুধা মারা যায়, আর তা না। আপনি ঠান্ডা চা খেয়ে যেতে পারেন, ঠান্ডা চা খেলে আপনার ক্ষুধা নষ্ট হবে না, কিন্তু আমাদের গরম চা খেলে এই ক্ষুধাটা নষ্ট হয়ে যায়। এই জন্য হাই টেম্পারেচারের কোনো জিনিস আমাদের খাওয়া ঠিক না, এবং একইভাবে লো টেম্পারেচারের কোনো জিনিসও আমাদের খাওয়া ঠিক না। কারণ আমাদের দেহের ভিতরে তাপমাত্রা আছে, এই তাপমাত্রা ধরে রাখার জন্য উপযুক্ত কুসুম গরম পানি অথবা কুসুম গরম খাওয়াটা আমাদের জন্য বেশি ভালো। চিনি যুক্ত আমরা চা খেয়ে থাকি, আমি নিজেও একটু চিনি খাই সত্য কথা বলতে গেলে। কারণ চিনিটা আমাদের কোন চিনি খাওয়া উচিত কোন চিনি খাওয়া উচিত না। আমাদের দেশে যে লাল চিনি আছে দেশের তৈরি, সেই লাল চিনিটা মোটামুটি স্বাস্থ্যপ্রদ, কারণ এটাতে কোনো কেমিক্যালি রিফাইনিং করা হয় না। কিন্তু বাজারে যে রেড চিনি অথবা সাদা চিনি বিক্রি হয় এই চিনিগুলো কিন্তু আর্টিফিশিয়ালি কেমিক্যালস যোগ করে রিফাইনিং করা, এবং এই কেমিক্যালস
মূলত আমার ক্ষতির প্রধান কারণ। আমার দেহে এটা ক্ষতি করে থাকে। কারণ আমি এই চিনি খাবো না, আমি এক প্লেট রাইস খাচ্ছি, অর্থাৎ চিনি আর রাইস কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। চিনি হচ্ছে সরাসরি গ্লুকোজ, আর আমি যখন ভাত খাচ্ছি, ভাতটা ভেঙে আমাদের বেকার হয়ে এনজাইমের মাধ্যমে সেখানে গ্লুকোজ তৈরি হবে। অর্থাৎ এই অর্থাৎ গ্লুকোজটার মাধ্যমে আমরা পেয়ে থাকি উন্নত। এই জন্য চিনি খাওয়া আর ভাত খাওয়ার মধ্যে এমন কোনো পার্থক্য নেই। মূলত ক্ষতি হচ্ছে আমাদের এই সাদা চিনিটা আমাদের প্রধান ক্ষতির কারণ। আমাদের চায়ের রঙ এমনভাবে লাল চা আমরা সব দেখতে পাচ্ছি, হ্যাঁ এরকম উন্নত, কিন্তু আমাদের দুধ চা এটা পরিহার করা উচিত। অন্তত আমাদের ক্ষতিকর চা ছবি দেখতে পাচ্ছি, কালো রঙ হয়ে যায় চায়ের রঙটা, এটা মোটেই আমাদের গ্রহণ করা উচিত নয়। চায়ের এমন কালার আমরা দেখি অনেকে খায়, এরকম চা আমি দেখেছি, কিন্তু এটা খুব ক্ষতিকর এই চাটা দেহের জন্য। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় একটি বক্তব্য বলেছেন যে আমরা কোন খাবার খাবো না। শর্করা, প্রোটিন এবং লিপিড আমাদের প্রধান খাবার। এই খাবারের ভিতরে অনুপাতে আমাদের খাওয়া উচিত, কিন্তু আমরা এই অনুপাতটি কখনো মানি না। যদি আমাদের কাউকে কোনো মেহমানের বাসায় দাওয়াত দিয়ে থাকে, তাহলে আমরা কি করি? আমরা সবাই যে কাজটি করি, আমরা যতটুকু পারবো উদর করে কিন্তু আমরা মাংস খাবো, ভাত আমরা কেউ খেতে চাই না। কিন্তু আলটিমেটলি তার গোলটা কি? আলটিমেটলি গোলটা তার অত্যন্ত ক্ষতিকর দেহের জন্য। আমি আমাদের জেনে শুনে আমার দেহকে ক্ষতি করবো। কারণটা কি? আমার দেহে 4 ভাগ কার্বোহাইড্রেট লাগবে, 1 ভাগ প্রোটিন লাগবে, 1 ভাগ লিপিড লাগবে আমার দেহকে রান করার জন্য, শক্তি উৎপাদনের জন্য। কিন্তু আমি যদি পুরাপুরি যদি পেট ভরে একটু গোশ খাইলাম, ভাত খাইলাম না, খুব বেশি খাইলাম না, তাহলে কি হবে? এই প্রোটিন আমাদের পরিবারে অ্যামিনো হবে, কিন্তু অ্যামিনো আমাদের কাজ লাগবে না, খুব সামান্য মাত্রা লাগে অ্যামিনো। বাকি অ্যামিনো কি হবে? হয় আমাদের কিডনিকে আমি অর্থাৎ কিডনিকে আমি তাকে কষ্ট দিচ্ছি, কারণ সেই অ্যামিনো ঠিক থেকে তাকে বের করে দিতে হবে, অথবা ওই যখন কি করতে হবে, ওই অ্যামিনোকে কনভার্টেড করে শেষ পর্যন্ত কার্বোহাইড্রেটে পরিণত করতে হবে। তাহলে কি হলো? আলটিমেটলি আমি খাইলাম প্রোটিন, দেহে শেষ পর্যন্ত কি করছে? আমাকে আবার সেই কার্বোহাইড্রেট রূপান্তর করে দিচ্ছে। আমি খাইনি কিন্তু কার্বোহাইড্রেট, ভাত খাইনি, আমি খেয়েছি শুধু মাংস। তাহলে কি হলো? আলটিমেটলি আমার দেহে তো অনেক অ্যাক্টিভিটি সম্পন্ন করা লাগছে, এবং শেষ পর্যন্ত আমাকে আবার সেই কার্বোহাইড্রেটটাকে রূপান্তর করা লাগছে। তাহলে আলটিমেটলি আমার দেহে মানসিক দিক থেকে খুব শারীরিকভাবে আমি শরীরকে আমি কষ্ট দিয়েছি। আর এই জন্য আমাদেরকে সব সময় পরিশ্রম অনুপাত তালিকা করেছি। তবে কার্বোহাইড্রেট কোন কার্বোহাইড্রেট খাবো? কার্বোহাইড্রেট খাওয়ার সময় আমাদেরকে অর্থাৎ নন-ফাইবার বা কার্বোহাইড্রেট পরিহার করা যতদূর সম্ভব উচিত। আমাদের কার্বোহাইড্রেট খাবো আমরা আটযুক্ত কার্বোহাইড্রেট। আটযুক্ত কার্বোহাইড্রেট একটি শাকসবজি, যেগুলো ফাইবার আছে। এই ধরনের শাকসবজিগুলো আমাদের দেহের জন্য, আমাদের পরিপাক তন্ত্রের জন্য খুবই উপযোগী। কারণ আমরা আমাদের মানুষের অধিকাংশ মানুষ কোষ্ঠকাঠিন্য রোগে ভোগে, তার অন্যতম প্রধান কারণ যদি একটা হচ্ছে পানিগুলো নিয়ন্ত্রণ হয় না দেহে, আর নাম্বার 2 হচ্ছে নন ফাইবার ফুড এবং প্রোটিনযুক্ত খাবার। এই দুটো খেলে এই সমস্যাটি দেখা যায়। যদি ফাইবারযুক্ত ফুড খায় তাহলে কিন্তু তার কোষ্ঠকাঠিন্য আর থাকবে না, এবং দেহের যে পানিগুলো নিয়ন্ত্রণ যদি হয়, পানি খেলে যে পানিগুলো নিয়ন্ত্রণ হবে তা না, পানি নিয়ন্ত্রণের বিভিন্ন মেকানিজম আছে, সেগুলো এখানে আমরা ব্যাখ্যা করছি না। তবে দিনে 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। আমাদের খাবারের ভিতরে আমাদের সবজিটা অবশ্যই বেশি হতে হবে। 4 ভাগের আমরা কার্বোহাইড্রেটকে আমরা 4 ভাগ যদি আমরা করি, 4 ভাগের আমরা 3 ভাগ আমাদের সবজি থাকবে, 1 ভাগ থাকবে ভাত। এইভাবে আমরা যদি খাবার খাই তাহলে আমাদের পরিপাকতন্ত্র সুস্বাস্থ্য অধিকারী হবে, এবং আমরা রোগ থেকে মুক্তি পাবো। আমাদের রান্নার সময় আমরা তেল বেশি ব্যবহার করি, তেল আছে লিপিড বলি আমরা তেল, এটা কত কোলেস্টেরল 1 ভাগ, অর্থাৎ লিপিড একটা 10 কম থাকতে হবে, খুব কম তেলে রান্না করতে হবে। এবং রান্নার সময় শুকনা মরিচ, যেটা আমাদের অত্যন্ত ক্ষতিকর শুকনা মরিচটা, এটা পরিহার করা উচিত। এবং রান্নার সময় আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কম আছে অর্থাৎ অল্প আছে রান্না করতে হবে। আমরা রান্না করার সময় খুব তাড়াতাড়ি ডাল টাল দিয়ে থাকি, আমরা খুব হিট করে থাকি খাদ্য সিদ্ধ করার জন্য, এটা আমাদের খাদ্য উপাদানটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের এটা খেয়াল রাখা উচিত। শুকনো মরিচ করে করতে হবে। আমি ছবিতে দেখাচ্ছি, আমরা যে চাউল খাই, এই চালটা আমাদের জন্য খুবই অপশনেবল। আমাদের চাউলটা আমরা সব দেখতে পাচ্ছি প্রসেসিং করা যায় এবং পরে খুবই চালটা আমরা দেখতে পাচ্ছি, এটা মেশিন পলিসারের চাল, এটা মেশিন প্রসেস করার পরে চাল এটা দেখতে পাচ্ছি। এই চালটা আমরা খেতে অভ্যস্ত, এই চালটা আমরা কিন্তু চাই না আমরা, কিন্তু এটা কি, এটা জাস্ট দুধের ভর্তি, কারণ এর যে প্রয়োজনীয় উপাদানটা, ভিটামিন উপাদানগুলো যেগুলো দরকার আমাদের, সেগুলো এই চালই আছে। সেটা আমরা সেটি ফেলতেছি মেশিনের মাধ্যমে, এবং সেটা চলে যাচ্ছে কোথায়? পোলট্রি ফার্মে। আমাদের হাঁস মুরগি খাওয়ানো হচ্ছে আমাদের আসল খাবারটা। আমরা খাচ্ছি কোনটা? যেটা
যেটা আমাদের অনুপযোগী, আমাদের দেহের জন্য উপযোগী না, সেই খাবারটা আমরা খাচ্ছি। আমরা ভালো কিছু খেতে চাই, কিন্তু ভালো খেতে দিয়ে আমরা সবচেয়ে খারাপ কিছু আমরা খাচ্ছি মূলত। লাল আটা, সাদা আটা একইভাবে আমাদের আমরা যে বাজারে যে আটা কিনে খেয়ে দেখি, সাদা আটা কিনে খেয়ে দেখি, মূলত আমাদের গমের গভীর আবরণটা সেরা মেশিনে ছেড়ে ফেলে দেওয়া হচ্ছে, ছেড়ে ফেলে দিয়ে ভিতরে খাওয়ানো হচ্ছে আমাদেরকে, তাহলে সেটা আমাদের জন্য ভালো না। কিন্তু আসলে যে বাইরে আবরণটা এটা আমাদের দেহের জন্য বেশি উত্তম, আমাদের পরিবর্তনের জন্য। সেই জন্য আমরা লাল আটাটা আমাদের খুব বেশি খাওয়া উচিত। আমরা সবজি খেয়ে থাকি, আমরা সবাই ভয় করি যে কোলেস্ট্রলযুক্ত খাবার খাবো না। এই কোলেস্ট্রলযুক্ত খাবার আমাদের জন্য বেশি ক্ষতির কারণ, যাদের প্রেশার আছে, যাদের হার্টের সমস্যা আছে তার জন্য। তাই এখন কোন খাবারে কোলেস্ট্রল আছে কোনটা নেই, আমাদের সবজিতে কোলেস্ট্রল থাকে। বিশেষ করে মাটির নিচে যে সকল সবজি হয় এইগুলোতে আছে, তাদের কোলেস্ট্রল আছে। বিশেষ করে মাটির আলু বলে আমরা চিনি, মাটির নিচে হয় মাটির আলু এবং গোল আলু, এই সকল খাবারে কিছু কোলেস্ট্রল থাকে, এগুলো কম খাওয়া উচিত। আবার আমরা যেমন বাজার থেকে বেগুন, করলা উচ্ছে, কাঁকরোল, ঝিঙ্গা ইত্যাদি খাই, এগুলোতে সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এগুলো কম হচ্ছে শরীরটা অসমান। আমরা প্রতিদিন বা আমাদের কৃষকরা অর্থাৎ কীটনাশক থাকেন, ওই যে ফলে বৈঠকে অসমানিত ওই ভিতরে বীজ একবার ঢুকে যাচ্ছে, ওটা সহজে বাইরে হয় না। এই জন্য রান্না করলে কমপক্ষে 8 ঘন্টা পানিতে ভিজে রাখা উচিত, যাতে বীজটা পানিতে মিশে যায় এবং তারপর ভাবে ধুয়ে তারপর রান্না করা উচিত। কারণ বীজ কিন্তু আগুনে নষ্ট হয় না, এটা আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা লো পয়জনের শিকার হচ্ছি প্রতিনিয়ত। ফল করার ক্ষেত্রে আমরা আমার সাবধানতা অবলম্বন করা উচিত। আমরা যত সময় প্রায় অভিযান করতে দেখি এবং প্রায় 50 কেজি বাদ দিতে হয়, কিন্তু আপনি বাজারে কিনতে হয় কোনো পদ্ধতি আপনি কিনতে পারবেন না। আমাদের মূলত আমাদের বিশ্বাস কেন্দ্রিক কথা এবং মেয়াদ উত্তীর্ণ এবং দেখে ভালোভাবে দেখে বোঝা যায় আপনি দেখতে এরকম টাইপের হবে, এই যে কথা কিন্তু সবগুলো না, এখানে বিভিন্ন ফাঙ্গাস আদার কোনো জীবন থাকতে পারে এখানে এবং খাদ্য এবং যারগুলো এগুলো খেতে সাধক অন্যরকম, এগুলো পরিহার করা উচিত। আমাদের ফল আমরা বাস্তব কিনে খাই, সেগুলো আমরা এরকম ফল আমরা বাজারে দেখে থাকি, আমরা অত খেয়াল করি না। আমরা এগুলো বাজারে কিনে এনে অত স্বাদ ফিরে ফেলি অথবা এইভাবে আমরা অনেক সময় পেয়ে ফেলি। আমরা মরিচ কেনার সময় আমরা খেয়াল করি না, মরিচে ভিতরে পচা রাখ থাকে, ওখানে ফাঙ্গাস থাকে। আমরা সাধারণ চোখে মানুষের ভিতরে এক সহজে আসে না, যারা না চেনে সহজে দেখা যাবে না এটা। এবং একইভাবে পুঁই শাক আমরা বাড়িতে কিনে থাকি, দেখা যায় পুঁই শাকের পাতা করে লাল লাল ফোটা দাগ হয়েছে, এটা ফাঙ্গাসের ফলে এই পাতা পচে গেছে। দেখেন এই লালটা পুঁই শাক করে আমি খেয়ে দেবো। আর আমাদের অজ্ঞতার কারণে এগুলো আমরা করে থাকি। আমি বাজারে গেলে কিন্তু এগুলো ফল কিনতে পারি না, কারণ আমি জানি এগুলো প্রযুক্ত খাবার। এই জন্য আমার দ্বারা বাজারে পুঁই শাক থাকলেও আমি বিশ্বাস করে বলি যে বাজারে পুঁই শাক ওঠে নাই, কারণ সে তো বলবে না। সে বলে কি যে বাজারে অনেক পুঁই শাক করছে, তুমি আনতে পারো নাই। আমি যখন যেই থেকে বাজারে যে পুঁই শাকগুলো পচা, এগুলো আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমি বাজারে শিখিয়ে বলি বাজারে পুঁই শাক ছিল না, কি ভালো পুঁই শাক ছিল না, কিন্তু একটু উচ্চ করে বলি। অর্থাৎ পুঁই শাকের পাতায় হ্যাঁ ছবিটা আমরা দেখাইছি একটু আগে একবার, ছবিটা এই দেখেন, এই যে পাতায় ওই যে পাতায় গোল গোল দাগ পুঁই শাকের পাতায় দেখছেন। আমরা এই সময় পাতায় গোল গোল দাগ হয় এবং করলা গাছের গায়ে আমি বলছি খাবার থাকে, ফল উড়ে আসে না। চারপাশের কথা একটু বলছি, চারপাশের পাতার ভিতরে ফাঙ্গাস থাকে, পাতা কুকড়ে যায়, মরিচ থেকে অসুস্থ যেগুলো রোগাক্রান্ত হয় সেগুলো কুকড়ে যায়। এগুলো আমাদেরকে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এগুলো রোগাক্রান্ত ফসল বা উদ্ভিদের জন্য। এবং ফলের ক্ষেত্রে আমি একদিকে স্টোন ফ্রুট কিনলাম, বাজারে পাশে এনে কেটে দেখি ভিতরে সব পাতা, বাইরে দিয়ে কোনো কোথাও টাকা নেই, কেউ যদি না বুঝে খেয়ে ফেলতে পারবে, ফলে তো মিষ্টি কিন্তু ভিতরে ফলের ভিতরে পাতা এমন থাকে। এগুলো আমাদের একটু খেয়াল করে খাওয়া উচিত এগুলো, কারণ এগুলো আমাদের প্রতিনিয়ত আমরা একটু খাবার খাই এবং এটা মনে রাখতে হবে আমাদের কিন্তু বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হই, এগুলো কিন্তু খাবারের মাধ্যমে আসে। এই যে মাইক্রোপক্স জীবাণু কাকে বলেন, এটা কিন্তু আমাদের খাবারের মাধ্যমে আমাদের সন্ত্রাস রয়েছে, প্রতিটা এটা আমাদের দেহে খাবারের মাধ্যমে আসে। আমাদের প্রতিদিন খাবারে আমাদের প্রোটিন এবং ভিটামিন থাকতে হয়, এই ভিটামিনযুক্ত খাবার খাওয়ার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু নিজে হাতে এই ভিটামিনটা আমরা নষ্ট করে থাকি। আমরা খাবারের নাম করে কী করি, প্রতিদিন খাবারে আমরা যে খাবার খাই সেই খাবারটা আমরা ফ্রি চার্জ করে থাকি। এই ফ্রি চার্জ করার ফলে যেটি হয় সেটা হচ্ছে একটা বাজারটায় বিজ্ঞাপন আছে ভিটামিন সুরক্ষিত ফ্রিজ, অর্থাৎ আইন বলে নাম
তার বিজ্ঞাপন দিয়ে থাকে, আসলে কোনো ভিটামিন যুক্ত হয় না, কারণ টেম্পারেচারের কারণে লো টেম্পারেচারের কারণে ভিটামিনটা নষ্ট হয়ে যায়। এই জন্য টাটকা শাকসবজি